গল্পের শুরুতে আমাদের জানানো হয় সমুদ্রের গভীরে হঠাৎ একটি বিশাল ফাটল তৈরি হয়ে যায়। এর ফলে এমন একটি পোর্টাল তৈরি হয় যা আমাদের পৃথিবীকে অন্য একটি পৃথিবীর সঙ্গে যুক্ত করে দেয়। কিছু সময় পর এই পোর্টালের মাধ্যমে সমুদ্র থেকে একটি বিশাল আকার দানব বেরিয়ে আসে, যাকে মানুষ নাম দেয় কাইজু। এই কাইজু এতটাই বিশাল ছিল যে সমুদ্রের পানিও তার পুরো শরীরকে ডুবিয়ে রাখতে পারছিল না। পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গেই সে আশেপাশের শহরগুলো ধ্বংস করতে শুরু করে। আমেরিকার সেনাবাহিনী কোনোভাবে এই কাইজুকে হত্যা করতে সক্ষম হয়, কিন্তু তাকে শেষ করতে তাদের পুরো 6 দিন সময় লেগে যায়। আর এই সময়ের মধ্যে একটি কাইজু 3টি শহর ধ্বংস করে ফেলে, যার ফলে প্রায় 10,000 মানুষ প্রাণ হারায়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর মানুষ এই ঘটনাটি ভুলতে শুরু করে এবং আবার নিজেদের স্বাভাবিক জীবনযাপন শুরু করে। কিন্তু কয়েক মাস পর সমুদ্র থেকে দ্বিতীয় একটি কাইজু বেরিয়ে আসে, তার কয়েক মাস পর তৃতীয়টি, তারপর চতুর্থটি। এবার মানুষ বুঝতে পারে যে এই ঘটনা আর থামতে যাচ্ছে না। তাই কাইজুকে থামানোর জন্য পৃথিবীর সব দেশ একসঙ্গে এগিয়ে আসে এবং এমন রোবট তৈরি করার সিদ্ধান্ত নেয় যারা এই বিশালাকার দানবদের মোকাবিলা করতে পারবে। আর এভাবেই তৈরি হয় ইয়েগার। এগুলো ছিল অত্যন্ত বিশাল আকারের রোবট, কিন্তু এত বড় একটি মেশিনকে একজন মানুষের পক্ষে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব ছিল। তাই এগুলো দুইজন পাইলট মিলে চালাত। দুই পাইলটকে ইয়েগারের বাম ও ডান মস্তিষ্কের মতো একসঙ্গে কাজ করতে হতো। এর জন্য একটি বিশেষ সিস্টেমের মাধ্যমে তাদের মস্তিষ্ককে পরস্পরের সঙ্গে যুক্ত করে দেওয়া হতো। আর যখন দুই পাইলটের মস্তিষ্ক একে অপরের সঙ্গে সম্পূর্ণভাবে সিঙ্ক্রোনাইজ হয়ে যেত, তখন তাদের সংযোগ একটি একক মস্তিষ্কের মতো কাজ করতে শুরু করত। এর ফলে তারা দুজন একসঙ্গে ইয়েগারকে নিয়ন্ত্রণ করতে পারত। তাদের মধ্যে একজন পাইলট ইয়েগারের বাম অংশ নিয়ন্ত্রণ করত এবং অন্যজন ডান অংশ নিয়ন্ত্রণ করত। অর্থাৎ দুই পাইলট যেভাবে নিজেদের শরীর নড়াচড়া করত, ইয়েগারও ঠিক সেভাবেই নড়াচড়া করত। আর এভাবেই ইয়েগাররা কাইজু পোর্টাল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই তাদের শেষ করে দিত। একদিন সেনাবাহিনী সমুদ্রের মধ্যে আরও একটি কাইজুকে শনাক্ত করে, আর এটি ছিল ক্যাটাগরি 3 কাইজু। এর আগে মানুষ সর্বোচ্চ ক্যাটাগরি 2 পর্যন্ত কাইজুর মুখোমুখি হয়েছিল, কিন্তু এটি ছিল এখনও পর্যন্ত দেখা সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী কাইজু। এটিকে থামানোর জন্য ইয়েগার চালানোর দায়িত্ব ছিল দুই ভাই র্যালি এবং ইয়াসিনের উপর। ড্রিফটের মাধ্যমে দুই ভাইয়ের মস্তিষ্ককে ইয়েগারের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়, আর দেখতে দেখতেই ইয়েগার অ্যাকশনে চলে আসে। এরপর দুই ভাই ইয়েগারকে নিয়ে সমুদ্রের দিকে নেমে যায়। ইয়েগারটি আকারে এতটাই বিশাল ছিল যে সমুদ্রের পানি তার কোমর পর্যন্তই পৌঁছাচ্ছিল। কিছুক্ষণ পর ইয়েগার কাইজুর কাছে পৌঁছে যায় এবং র্যালি ও ইয়াসিন তার উপর একের পর এক আক্রমণ করতে শুরু করে। শেষ পর্যন্ত তারা ইয়েগারের হাতে থাকা প্লাজমা ক্যানন দিয়ে কাইজুর ওপর গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। কাইজুকে হত্যা করার পর দুই ভাই যখন ফিরে আসছিল, তখনই কন্ট্রোল রুমে মার্শাল দেখতে পায় যে কাইজুটি এখনও জীবিত। সে সঙ্গে সঙ্গে র্যালি এবং ইয়াসিনকে বিষয়টি জানায়, কিন্তু দুই ভাই কিছু করার আগেই কাইজু তাদের ওপর হামলা করে বসে। ইয়াসিন আবার প্লাজমা ক্যানন চার্জ করতে শুরু করে, কিন্তু এবার কাইজু ইয়েগারের সেই হাতটাই ছিঁড়ে ফেলে যেটিতে প্লাজমা ক্যানন লাগানো ছিল। আর যেহেতু দুই ভাইয়ের মস্তিষ্ক ইয়েগারের সঙ্গে যুক্ত ছিল, তাই ইয়েগারের হাত ছিঁড়ে যাওয়ার যে যন্ত্রণা, তারাও ঠিক একই ব্যথা অনুভব করছিল। তারপরও দুই ভাই নিজেদের সামলে নিয়ে কাইজুর সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু তখনই কাইজু ইয়েগারের একটি অংশ ভেঙে ফেলে এবং ইয়াসিনকে জীবিত অবস্থাতেই গিলে ফেলে। র্যালি তার ভাইয়ের যন্ত্রণা এবং অসহায়ত্ব অনুভব করতে পারছিল। তার উপর ইয়েগারের পুরো বোঝাও এখন তার মস্তিষ্কের ওপর এসে পড়েছিল, তাই সেও প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে শুরু করে। অন্যদিকে কাইজু ইয়েগারকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছিল, কিন্তু র্যালি কোনোভাবে সাহস সঞ্চয় করে প্লাজমা ক্যাননকে সর্বোচ্চ মাত্রায় চার্জ করে এবং সরাসরি কাইজুর ওপর গুলি চালিয়ে দেয়। এর ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং শেষ পর্যন্ত কাইজুটি মারা যায়। কিন্তু এর সঙ্গেই কন্ট্রোল রুম থেকে ইয়েগারের সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর র্যালি একাই কোনোভাবে ইয়েগারকে সমুদ্রের অন্য প্রান্ত পর্যন্ত নিয়ে যায়। এরপর গল্প 5 বছর এগিয়ে যায়। এই সময়ের মধ্যে কাইজুরা ইয়েগারদের যুদ্ধের কৌশল এবং তাদের অস্ত্র সম্পর্কে ভালোভাবে জেনে গেছে এবং নিজেদেরও আরও উন্নত করে ফেলেছে, যার কারণে এখন ইয়েগারদের জন্য কাইজুকে থামানো আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে পড়েছিল। আর ক্রমবর্ধমান এই বিপদের কথা মাথায় রেখে পৃথিবীর বিভিন্ন দেশের নেতারা সমুদ্রের তীরে একটি বিশাল দেওয়াল তৈরি করাচ্ছিলেন, যাতে কাইজু শহরের ভেতরে ঢুকতে না পারে। এদিকে নেতারা ইয়েগার প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, কারণ তাদের মতে ইয়েগাররা এখন আর কাইজুকে থামানোর ক্ষেত্রে তেমন কার্যকর ছিল না। কিন্তু মার্শাল তাদের কাছে শেষ একটি সুযোগ চায়, তবে তারা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং বলে অবশিষ্ট ইয়েগারগুলো নিয়ে হংকং শাটারডোমে চলে যেতে, কারণ সেখানে দেওয়ালের কাজ শেষ হতে আরও 8 মাস সময় লাগবে। তাই ইয়েগার প্রোগ্রামকে আর মাত্র 8 মাসের জন্য অর্থায়ন করা হবে। এরপর এই প্রোগ্রাম চিরতরে বন্ধ করে দেওয়া হবে।
অন্যদিকে র্যালি এখনও বেঁচে ছিল এবং সে এখন অ্যান্টি কাইজু ওয়াল নির্মাণের কাজ করছিল। একদিন কাজ করার সময় সে টেলিভিশনে খবর দেখতে পায়। সেখানে জানানো হচ্ছিল যে সমুদ্র থেকে প্রথমবারের মতো ক্যাটাগরি 4 কাইজু বেরিয়ে এসেছে। এই কাইজুটি সিডনির দেওয়াল ভেঙে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে শহরের ভেতরে ঢুকে পড়ে। এরপর তাকে থামানোর জন্য শেষ পর্যন্ত একটি ইয়েগারকেই পাঠানো হয় এবং সে অল্প সময়ের মধ্যেই কাইজুটিকে শেষ করে দেয়। ঠিক তখনই নির্মাণস্থলে একটি হেলিকপ্টার এসে অবতরণ করে। সেখান থেকে মার্শাল বেরিয়ে আসে। মার্শাল র্যালিকে জানায় যে সে তার পুরনো ইয়েগারটি আবার মেরামত করিয়েছে এবং এখন তার একজন পাইলট দরকার। কিন্তু র্যালি আবার ইয়েগারের সঙ্গে ড্রিফট করতে প্রস্তুত ছিল না। সে এখনও ইয়ান্সির মৃত্যুর ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারেনি। তখন মার্শাল তাকে বলে, পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে তুমি কোথায় মরতে পছন্দ করবে, একজন সৈনিকের মতো যুদ্ধক্ষেত্রে, নাকি এখানে এই দেয়ালের উপর কাজ করতে করতে? মার্শালের এই কথাটি র্যালিকে ভাবতে বাধ্য করে। শেষ পর্যন্ত সে মার্শালের সঙ্গে ইয়েগার স্টেশনে চলে যায়। সেখানে পৌঁছানোর পর মার্শাল র্যালিকে জানায় যে তারা এখন আর সেনাবাহিনীর অংশ নয়, বরং তারা একটি প্রাইভেট অর্গানাইজেশন হয়ে গেছে, আর এখন তাদের কাছে মাত্র 4টি ইয়েগার বাকি আছে। তাই সরাসরি কাইজুর সঙ্গে লড়াই করে জেতা তাদের জন্য অত্যন্ত কঠিন। আর এই কারণেই মার্শাল একটি শেষ পরিকল্পনা তৈরি করেছে। পরিকল্পনাটি ছিল এমন: তাদের সবচেয়ে উন্নত ইয়েগারটি একটি নিউক্লিয়ার বোমা নিয়ে সরাসরি সেই পোর্টালের কাছে যাবে এবং বোমাটিকে সেই ফাটলের ভেতরে বিস্ফোরিত করে দেবে। যদি এই পরিকল্পনা সফল হয়, তাহলে কাইজুর আমাদের পৃথিবীতে আসার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। কিন্তু পোর্টাল পর্যন্ত পৌঁছানো এতটা সহজ ছিল না। তাই বাকি 3টি ইয়েগার সেই ইয়েগারটিকে পাহারা দেবে এবং তাকে কাইজুর আক্রমণ থেকে রক্ষা করবে, যাতে সে কোনো বাধা ছাড়াই পোর্টাল পর্যন্ত পৌঁছাতে পারে এবং বোমাটিকে সেই ফাটলের ভেতরে ঢুকিয়ে দিতে পারে। এরপর আমরা মার্শালের রিসার্চ টিমের সঙ্গে পরিচিত হই। সেখানে একজন বিজ্ঞানী মার্শালকে জানায় যে শুরুতে কাইজুরা প্রতি 4 মাসে একবার করে আক্রমণ করত। এরপর সেই ব্যবধান কমে 2 মাসে দাঁড়ায় এবং বর্তমানে প্রতি সপ্তাহে অন্তত একবার কাইজুর আক্রমণ হচ্ছেই। এই প্যাটার্ন দেখে তার ধারণা ছিল আগামী সপ্তাহে হয়তো একই সঙ্গে 2টি কাইজু পৃথিবীতে আক্রমণ করতে পারে। আর এমন সময়ও খুব বেশি দূরে নয় যখন প্রতি 1 মিনিটে একটি করে নতুন কাইজু পৃথিবীতে আসতে থাকবে। তাই যত দ্রুত সম্ভব সেই ফাটলটিকে চিরতরে বন্ধ করতে হবে। ঠিক তখনই ডক্টর নিউটন মার্শালকে কাইজুর মাংসের 2টি টুকরো দেখায় এবং বলে এর মধ্যে একটি টুকরো পৃথিবীতে আসা প্রথম কাইজুটির, আর অন্যটি সম্প্রতি মারা যাওয়া একটি কাইজুর। কিন্তু অবাক করার মতো বিষয় ছিল 2টি কাইজুরির ডিএনএ সম্পূর্ণভাবে একই ছিল, অর্থাৎ এই কাইজুরা ছিল বায়োলজিক্যাল ক্লোন। নিউটনের কাছে একটি কাইজুর মস্তিষ্কও ছিল, যার একটি অংশ এখনও কাজ করছিল। সে মার্শেলকে বলে যদি পাইলটের মস্তিষ্ককে সংযুক্ত করার প্রযুক্তির সাহায্যে তার মস্তিষ্ককে কাইজুর মস্তিষ্কের সঙ্গে যুক্ত করা যায়, তাহলে সে কাইজু সম্পর্কে আরও অনেক বেশি তথ্য জানতে পারবে। কিন্তু মার্শাল সঙ্গে সঙ্গে এই কথায় রাজি হয় না। সে বলে কাইজুর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের তুলনায় অনেক বড়, আর সেটার সঙ্গে সংযোগ স্থাপন করলে মানুষের মস্তিষ্কের উপর এত বেশি চাপ পড়বে যে তার মৃত্যুও হতে পারে। অন্যদিকে র্যালির সঙ্গে মাকোর দেখা হয়, যে এখানে ইয়েগারগুলো মেরামত করার কাজ করত। মাকো র্যালিকে তার পুরনো ইয়েগারটি দেখায়, যেটি এখন আগের তুলনায় অনেক বেশি উন্নত হয়ে গেছে। পুরনো হওয়া সত্ত্বেও এটি বাকি ইয়েগারগুলোর তুলনায় অনেক বড় এবং শক্তিশালী ছিল, কারণ এতে 2টি নিউক্লিয়ার রিয়্যাক্টরের শক্তি ছিল। কথায় কথায় মাকো র্যালিকে জানায় যে সে নিজেও একজন ইয়েগার পাইলট হতে চায়। এরপর র্যালির জন্য একজন পাইলট খোঁজা শুরু হয়। মাকো এর জন্য আগেই কয়েকজন প্রার্থীকে শর্ট লিস্ট করে রেখেছিল। পাইলট হওয়ার জন্য 2 পাইলটের লড়াই করার দক্ষতা এবং চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি ছিল। কিন্তু র্যালি মাকোর বেছে নেওয়া প্রার্থীদের এক এক করে খুব সহজেই হারিয়ে দেয়। প্রতিটি প্রার্থী হেরে যাওয়ার পর মাকোর মুখে একটি অদ্ভুত অভিব্যক্তি দেখা যাচ্ছিল, আর র্যালি যখন তাকে এর কারণ জিজ্ঞেস করে, তখন মাকো বলে যে তার র্যালির লড়াই করার পদ্ধতিটা পছন্দ হচ্ছে না, কারণ র্যালি চাইলে এই যোদ্ধাদের আরও সহজেই হারাতে পারত। এটা শুনে র্যালি বলে, যদি তুমি এত কিছু বুঝতে পারো তাহলে তুমি নিজেই চেষ্টা করছো না কেন? কিন্তু মার্শাল সঙ্গে সঙ্গে মাকোকে এতে অংশ নিতে নিষেধ করে দেয়। তবে মাকো বারবার অনুরোধ করতে থাকায় শেষ পর্যন্ত মার্শাল রাজি হয়ে যায়। এরপর র্যালি এবং মাকোর মধ্যে একটি ফাইটিং কম্পিটিশন শুরু হয়, যেখানে দুজন একে অপরকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেয়। এটা দেখে র্যালি মার্শালকে বলে যে মাকোই তার পাইলট হবে, কিন্তু মার্শাল পরিষ্কারভাবে না করে দেয় এবং বলে তাকে শর্টলিস্ট করা প্রার্থীদের মধ্যে থেকেই কাউকে একজনকে বেছে নিতে হবে। আসলে কাইজুর একটি আক্রমণে মাকোর পরিবারের সবাই মারা গিয়েছিল, যার কারণে কাইজুর প্রতি তার ভেতরে প্রচণ্ড ঘৃণা তৈরি হয়েছিল। আর মার্শাল ভয় পাচ্ছিল যে মাকো যখন নিজের সামনে কাইজুকে দেখবে, তখন তার আবেগগুলো সক্রিয় হয়ে যেতে পারে এবং ড্রিফটের সময় সে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। কিন্তু মাকোর বারবার অনুরোধের পর শেষ পর্যন্ত মার্শাল রাজি হয়ে যায়।
এরপর র্যালি এবং মাকোর মস্তিষ্ককে ইয়েগারের সিস্টেমের সঙ্গে সংযুক্ত করে পরীক্ষা করা শুরু হয়, যাতে দেখা যায় তারা দুজন ড্রিফট করার জন্য একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। অন্যদিকে নিউটন কিছু নষ্ট পড়ে থাকা যন্ত্রপাতি একসাথে জুড়ে একটি ড্রিফট মেশিন তৈরি করে এবং নিজেকে কাইজুর মস্তিষ্কের সঙ্গে যুক্ত করে ফেলে। কিন্তু সংযোগ স্থাপন হওয়ার সঙ্গে সঙ্গে নিউটন এমন কিছু দেখতে পায় যে তার পুরো শরীর প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। ঠিক তখনই তার সহকারী বিজ্ঞানী সেখানে পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে মেশিনটি বন্ধ করে দেয়। এরপর সে দৌড়ে মার্শালের কাছে যায় এবং তাকে দ্রুত ল্যাবে যেতে বলে। কিন্তু সেই সময় র্যালি এবং মাকোর কম্প্যাটিবিলিটি টেস্ট শুরু হওয়ার কথা ছিল, তাই মার্শাল বলে যে সে এখন খুব ব্যস্ত, যা বলার পরে বলা যাবে। তখন বিজ্ঞানী নিউটনের ব্যাপারে তাকে জানিয়ে দেয়। এটা শোনামাত্র মার্শাল সঙ্গে সঙ্গে নিউটনের কাছে পৌঁছে যায়। নিউটন মার্শালকে জানায় যে কাইজু কোনো বন্য প্রাণী নয় যারা শুধু মানুষকে খাওয়ার জন্য পৃথিবীতে আসে, বরং এগুলো বায়োলজিক্যাল ক্লোনের একটি সম্পূর্ণ সেনাবাহিনী। আর এলিয়েনরা এই ক্লোনগুলোকে পৃথিবীর মানুষের অস্তিত্ব নিশ্চিহ্ন করার জন্য তৈরি করেছে। আর এই এলিয়েনরা এর আগেও ডাইনোসরের যুগে পৃথিবীতে এসেছিল, কিন্তু সেই সময় পৃথিবীর পরিবেশ তাদের জন্য উপযুক্ত ছিল না, তাই তারা অপেক্ষা করেছিল। আর এখন পৃথিবীর পরিবেশ তাদের জন্য একেবারে উপযুক্ত হয়ে গেছে, তাই তারা আবার কাইজুদের পৃথিবীতে পাঠানো শুরু করেছে, যাতে কাইজুরা মানুষকে শেষ করে দেয় এবং এলিয়েনরা সহজেই এখানে বসবাস করতে পারে। আসলে এই এলিয়েনরা অন্য গ্রহেও একইভাবে যায়। প্রথমে তারা সেই গ্রহের বাসিন্দাদের ধ্বংস করে এবং এরপর সেই গ্রহে নিজেদের কলোনি স্থাপন করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, এখন পর্যন্ত পৃথিবীতে যত কাইজু এসেছিল তাদের কাউকেই আসল আক্রমণের জন্য পাঠানো হয়নি। তারা শুধুমাত্র পৃথিবীর পরিবেশ পরীক্ষা করার জন্য এসেছিল, যাতে জানা যায় এখানে এলিয়েনদের বসবাস করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা। অর্থাৎ আসল যোদ্ধা কাইজুদের পৃথিবীতে আসা এখনও বাকি ছিল। এটা শুনেই মার্শালেরও হুঁশ উড়ে যায় এবং সে নিউটনকে বলে, তোমাকে আবারও কাইজুর সঙ্গে সংযোগ স্থাপন করে আমাকে সমস্ত তথ্য দিতে হবে। কিন্তু নিউটন বলে সেটা করতে হলে তার একটি নতুন কাইজু ব্রেন দরকার, কারণ আগের ব্রেনটি এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এরপর মার্শাল তাকে হংকংয়ের ব্ল্যাক মার্কেটে হ্যানিবল চাউ নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করতে বলে। হ্যানিবল কাইজুর শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের অবৈধ ব্যবসা করত এবং মার্শালের পুরোপুরি বিশ্বাস ছিল যে নিউটন সেখানে অবশ্যই একটি কাইজুর ব্রেন পেয়ে যাবে। এদিকে অন্যদিকে র্যালি এবং মাকো সফলভাবে ইয়েগারের সঙ্গে সংযুক্ত হয়ে যায়, কিন্তু ড্রিফটের সময় মাকো তার শৈশবের একটি স্মৃতির মধ্যে আটকে যায়। সেখানে সে দেখতে পায় কাইজু তার শহরে আক্রমণ করেছে এবং সেই হামলায় তার বাবা মা মারা গেছে। আর মাকো ভয়ে কাঁদতে কাঁদতে একটি জায়গায় লুকিয়েছিল। যেহেতু র্যালিও মাকোর সঙ্গে সংযুক্ত ছিল, তাই সেও তার স্মৃতিগুলো দেখতে পাচ্ছিল। র্যালি মাকোকে বোঝানোর চেষ্টা করে যে এসব বাস্তব নয়, বরং তার শৈশবের একটি স্মৃতি। কিন্তু মাকো এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই তার সামনে হঠাৎ একটি কাইজু এসে হাজির হয়। সেটিকে দেখেই মাকো ভয়ে অনিচ্ছাকৃতভাবে ইয়েগারের প্লাজমা ক্যানন সক্রিয় করে ফেলে। এটা দেখে স্টেশনে থাকা সবাই ভয় পেয়ে যায় এবং নিজেদের জীবন বাঁচাতে সেখান থেকে পালাতে শুরু করে, কারণ মাকো যদি প্লাজমা ক্যাননটি ফায়ার করে তাহলে পুরো স্টেশন ধ্বংস হয়ে যাবে। তাই একজন টেকনিশিয়ান ইয়েগারের মেন পাওয়ার কানেকশনই বিচ্ছিন্ন করে দেয়। এর সঙ্গেই মাকো তার স্মৃতি থেকে বেরিয়ে আসে এবং ইয়েগারটি বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর মার্শাল বুঝতে পারে যে মাকো এখনও পাইলট হওয়ার জন্য প্রস্তুত নয়। কিন্তু র্যালি মার্শালকে বলে তাকে মাকোকে আরও একটি সুযোগ দেওয়া উচিত, কিন্তু মার্শাল পরিষ্কারভাবে না করে দেয়। তখন র্যালি বলে, আমি জানি তুমি মাকোকে পাইলট হতে বাধা দিচ্ছ কেন। আসলে ছোটবেলায় যখন কাইজুর আক্রমণে মাকোর বাবা মা মারা গিয়েছিল, তখন মার্শাল নিজে একজন ইয়েগার পাইলট ছিল এবং সেই কাইজুটিকেই সে হত্যা করেছিল। এরপর মার্শাল মাকোকে নিজের মেয়ের মতো করে বড় করেছিল। এই কারণেই মার্শাল মাকোকে কোনো ধরনের বিপদের মধ্যে ফেলতে চাইছিল না। কিন্তু র্যালি তাকে বোঝায় যে তুমি মাকোকে রক্ষা করছো না, বরং তাকে দুর্বল করে দিচ্ছ। কিন্তু মার্শাল র্যালির কথায় কোনো গুরুত্ব দেয় না। এদিকে নিউটন হ্যানিবালের আস্তানায় পৌঁছে যায় এবং মার্শালের কার্ড দেখিয়ে একটি কাইজু ব্রেনের জন্য জিজ্ঞেস করে। ঠিক সেই সময় কন্ট্রোল রুমে জানা যায় যে সমুদ্রে একই সঙ্গে দুটি কাইজুর সংকেত পাওয়া গেছে। মার্শাল সঙ্গে সঙ্গে তার 3টি ইয়েগারকে তাদের শেষ করার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু এই দুটি কাইজুই ছিল অত্যন্ত শক্তিশালী। তারা একে একে দুটি ইয়েগারকে ধ্বংস করে দেয়, আর বেঁচে থাকা ইয়েগারটির পাইলট কাইজুর ওপর মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই একটি কাইজু নিজের শরীর থেকে ইএমপি অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক পালস ছুড়ে দেয়। এর ফলে পুরো শহরের বিদ্যুৎ চলে যায়। আর নতুন ইয়েগারগুলো যেহেতু ডিজিটাল সিস্টেমে কাজ করত, তাই ইয়েগারটিও সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। কন্ট্রোল রুমে এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ কাইজুরা যেন একজন বিপজ্জনক শিকারীর মতো ইয়েগারের দুর্বলতা খুঁজে বের করে নিজেদের সেই অনুযায়ী আপডেট করে নিচ্ছিল। মার্শাল তার টেকনিশিয়ান
টেকনিশিয়ানকে যত দ্রুত সম্ভব ইয়েগারটি পুনরায় চালু করতে বলে, কিন্তু টেকনিশিয়ান জানায় সিস্টেমটি আবার চালু হতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। তখন মার্শাল বলে, এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের কাছে এখন শুধু ডিজিটাল ইয়েগারই বাকি আছে। কিন্তু তখনই র্যালি বলে, সবগুলো নয়, একটি ইয়েগার অ্যানালগ যেটি নিউক্লিয়ার রিয়্যাক্টরের শক্তিতে চলে। তাই বাধ্য হয়ে মার্শাল র্যালি এবং মাকোকে সেই ইয়েগার নিয়ে সমুদ্রে নামার নির্দেশ দেয়। অন্যদিকে একটি কাইজু দ্রুত হংকংয়ের দিকে এগিয়ে যেতে শুরু করে, আর দ্বিতীয় কাইজুটি সমুদ্রের মধ্যেই বন্ধ হয়ে পড়ে থাকা ইয়েগারের আশেপাশে ঘুরছিল এবং ক্রমাগত সেটির উপর আক্রমণ করে সেটিকে ধ্বংস করছিল। ইয়েগারের 2 পাইলট কোনোভাবে বাইরে বেরিয়ে আসে এবং কাইজুর ওপর একটি ফ্লেয়ার গান দিয়ে গুলি চালায়। গুলিটি কাইজুর চোখে গিয়ে লাগে। এতে তেমন কোনো ক্ষতি না হলেও সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রাগের মাথায় তাদের শেষ করতে যাচ্ছিল। ঠিক তখনই র্যালি এবং মাকো তাদের ইয়েগার নিয়ে সেখানে পৌঁছে যায়। কাইজুও সঙ্গে সঙ্গে তাদের দিকে এগিয়ে আসে, কিন্তু র্যালি প্রথমেই তার কোমরে লাগানো ইএমপি ডিভাইসটি উপড়ে ফেলে দেয়। এরপর কাইজুর রাগের মাথায় ইয়েগারটিকে একটি খেলনার মতো তুলে সমুদ্রের বাইরে ছুঁড়ে ফেলে দেয় এবং নিজেও তার পিছনে সমুদ্র থেকে বেরিয়ে আসে। কিন্তু এবার ইয়েগারটিও কাইজুর ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর তারা দুজন ইয়েগারের হাত দিয়ে একটি বিশাল কন্টেনার তুলে কাইজুর মাথায় পুরো শক্তি দিয়ে আঘাত করে। এই আঘাতে কাইজু কিছুক্ষণের জন্য নিচে পড়ে যায়। এরপর তারা দুজন কাইজুটিকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু কাইজু আবার উঠে দাঁড়ায় এবং রাগের মাথায় র্যালি ও মাকোর দিকে ছুটে আসে। এবার তারা দুজন প্লাজমা ক্যানন ফায়ার করে কাইজুর পুরো শরীর ঝাঁঝরা করে দেয়। শেষ পর্যন্ত সেই কাইজুটি মারা যায়। অন্যদিকে নিউটন হেনিবেলকে জানায় যে তার একটি কাইজুর ব্রেন দরকার, যাতে সে সেটির সঙ্গে সংযোগ স্থাপন করে কাইজু সম্পর্কে সমস্ত তথ্য বের করতে পারে। এটা শুনেই হেনিবেল নিউটনের চোখের দিকে গভীরভাবে তাকায়, আর তার চোখের রং বদলে গিয়েছিল। এটা দেখে হেনিবেল বুঝতে পারে যে নিউটন এর আগেও একটি কাইজুর সঙ্গে সংযোগ স্থাপন করেছে। সে নিউটনকে ধমক দিয়ে বলে, তোমার কি এটুকুও জানা নেই যে সংযোগ 2 দিকেই কাজ করে? তুমি যদি কাইজুর মস্তিষ্কের সঙ্গে যুক্ত হয়ে তাদের তথ্য নিয়ে থাকো, তাহলে কাইজুও তোমার মস্তিষ্ক থেকে সমস্ত তথ্য নিয়ে নিয়েছে। আর এই কাইজুনি তোমাকে হত্যা করার জন্যই হংকংয়ের দিকে আসছে, কারণ এখন তারা জানে যে তুমি তাদের সম্পর্কে অনেক কিছু জেনে গেছো। আর কিছুক্ষণ পরেই কাইজু শহরের ভেতরে ঢুকে পড়ে। মানুষ নিজেদের জীবন বাঁচাতে একটি বাংকারের দিকে দৌড়াতে শুরু করে এবং নিউটনও তাদের সঙ্গে বাংকারের ভেতরে চলে যায়। কিন্তু কাইজু মাত্র 1 মিনিটের মধ্যেই বাংকারের ছাদ ভেঙে ফেলে। সে নিউটনকে শেষ করতে যাচ্ছিল, ঠিক তখনই র্যালি এবং মাকো তাদের ইয়েগার নিয়ে সেখানে পৌঁছে যায় এবং কাইজুর ওপর আক্রমণ করে। কাইজু তার মুখ দিয়ে একটি ভয়ঙ্কর রাসায়নিক পদার্থ ছুড়ে দেয়, কিন্তু ইয়েগারটি তার সামনে থেকে সরে যায় এবং সেই রাসায়নিক সরাসরি একটি বিল্ডিংয়ের উপর গিয়ে পড়ে। রাসায়নিকটি বিল্ডিংটিকে গলিয়ে দেয়। কাইজু আবার রাসায়নিক আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু এবার র্যালি এবং মাকো তার মুখের ভেতরে হাত ঢুকিয়ে তার জিহ্বাটাই উপড়ে ফেলে দেয়। কিন্তু এত কিছু হওয়ার পরও কাইজু পিছিয়ে যায় না। এরপর কাইজু ইয়েগারটিকে নিজের বিশাল থাবার মধ্যে চেপে ধরে পিষতে শুরু করে। ঠিক তখনই কাইজুর কোমর থেকে 2টি বিশাল ডানা বেরিয়ে আসে, আর সেই ইয়েগারটিকে নিয়ে আকাশে উঠতে শুরু করে। কিন্তু র্যালি এবং মাকো ইয়েগারের হাতে লাগানো একটি তলোয়ার সক্রিয় করে দেয় এবং কাইজুটিকে মাঝখান থেকে কেটে ফেলে। আর শেষ পর্যন্ত র্যালি এবং মাকো দুজন মিলে কাইজুটিকে শেষ করে দেয়। এরপর নিউটন সরাসরি হেনিবেলকে বলে যে তার এখনই মৃত কাইজুটি ব্রেন দরকার। হেনিবেলের কয়েকজন লোক কাইজুর শরীরের ভেতরে ঢুকে তার ব্রেন বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু সেখানে পৌঁছনোর পর তারা জানতে পারে যে এই কাইজুর ব্রেন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ঠিক তখনই তারা কাইজুর শরীরের ভেতরে একটি স্পন্দন অনুভব করে, আর বুঝতে তাদের বেশি সময় লাগে না যে এই কাইজুটি গর্ভবতী ছিল এবং তার বাচ্চাটি এখনও জীবিত রয়েছে। পরের মুহূর্তেই কাইজুর বাচ্চাটি তার শরীর ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে। এটি দেখে সেখানে থাকা সবাই সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু এই বাচ্চাটির ফুসফুস এখনও পুরোপুরি বিকশিত হয়নি এবং তার গলায় নাভির নাড়িও আটকে ছিল। এর কারণে কিছুক্ষণের মধ্যেই সেটি মারা যায়। বাচ্চাটি মারা যেতেই হেনিবেল সেখানে আসে এবং বড় বড় কথা বলতে শুরু করে। সে বলে যে সে আগে থেকেই জানত এই বাচ্চাটি 1 মিনিটের বেশি বেঁচে থাকতে পারবে না। কিন্তু ঠিক তখনই কাইজুর বাচ্চাটি হঠাৎ 1 মুহূর্তের জন্য জ্ঞান ফিরে পায় এবং হেনিবেলকে জীবিত অবস্থাতেই গিলে ফেলে। এরপর সেটি সরাসরি নিউটনের দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তার গলায় আটকে থাকা নাভির নাড়ির কারণে সে আর সামনে এগোতে পারে না। শেষ পর্যন্ত সেটিও মারা যায়। এরপর নিউটন এবং তার সঙ্গী এই কাইজুর ব্রেনের সঙ্গে সংযোগ স্থাপন করে তাদের সম্পর্কে সমস্ত তথ্য বের করে নেয় এবং সঙ্গে সঙ্গে ইয়েগার স্টেশনের দিকে রওনা হয়। অন্যদিকে সেনাবাহিনী সমুদ্রে আবারও 2টি কাইজুর সংকেত পায়, কিন্তু এবার অবাক করার মতো বিষয় ছিল এই 2টি কাইজুর শহরের দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তে সেই ফাটলের আশেপাশেই ঘুরছিল। আসলে কাইজু নিউটনের মস্তিষ্ক থেকে জানতে পেরেছিল যে মানুষ এই ফাটলের ভেতরে একটি নিউক্লিয়ার বোমা ঢুকিয়ে সেটিকে চিরতরে
চিরতরে বন্ধ করতে যাচ্ছে। তাই ওই দুটি কাইজু ফাটলটিকে পাহারা দিচ্ছিল। এদিকে এখন মার্শালের কাছে মাত্র দুটি ইয়েগার বাকি ছিল এবং তাদের মধ্যে একটির পাইলটও গুরুতরভাবে আহত ছিল। তাই মার্শাল নিজেই একটি ইয়েগার পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। সে নিজের ইয়েগারে নিউক্লিয়ার বোমা লোড করে সমুদ্রে নেমে যায়। র্যালি এবং মাকো তার সঙ্গে নিজেদের ইয়েগার নিয়ে থাকে, যাতে তারা দুটি কাইজুকে থামিয়ে মার্শালকে ফাটল পর্যন্ত পৌঁছতে সাহায্য করতে পারে। কিন্তু এবার একটি অদ্ভুত ঘটনা ঘটে। ওই দুটি কাইজু তাদের ওপর কোনো আক্রমণই করে না এবং তাদের সহজেই ফাটল পর্যন্ত পৌঁছতে দেয়। মার্শাল যখন ফাটলের মধ্যে বোমাটি ফেলে দিতে যাচ্ছিল, ঠিক তখনই নিউটন এবং তার সঙ্গী স্টেশনে পৌঁছে গিয়ে তাকে সেটা করতে বাধা দেয়। নিউটন মার্শালকে জানায় যে এটি কোনো সাধারণ ফাটল নয়, বরং এক ধরনের বায়োলজিক্যাল স্ক্যানার। এই ফাটল দিয়ে অন্য পাশে যাওয়ার জন্য কাইজুর ডিএনএ প্রয়োজন, অর্থাৎ এই ফাটল শুধুমাত্র কাইজুকেই অন্য পাশে যেতে দেয়। আর মার্শাল যদি এর মধ্যে নিউক্লিয়ার বোমা ফেলে, তাহলে বোমাটি অন্য পাশে যেতে পারবে না, বরং সেটি আবার আমাদের পৃথিবীতেই ফিরে এসে বিস্ফোরিত হবে। আর তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল, ঠিক তখনই ফাটল থেকে একটি তৃতীয় কাইজু বেরিয়ে আসে, যেটি ছিল ক্যাটেগরি 5, অর্থাৎ এটি ছিল এখনও পর্যন্ত সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী কাইজু। এরপর তিনটি কাইজু একসঙ্গে ইয়েগারগুলোর ওপর আক্রমণ করে। একটি কাইজু র্যালি এবং মাকোর উপর হামলা করে এবং তারা দুজন সেটির উপর তলোয়ার দিয়ে আঘাত করতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে আরেকটি কাইজু ইয়েগারের তলোয়ারধারী হাতকে উপড়ে ফেলে। কিন্তু র্যালি এবং মাকো ইয়েগারের অন্য হাতে লাগানো তলোয়ার দিয়ে একটি কাইজুকে শেষ করে দেয়। এরপর আরেকটি কাইজু দ্রুত তাদের দিকে এগিয়ে আসে, কিন্তু তারা দুজন নিজেদের তলোয়ার দিয়ে সেটির শরীর মাঝখান থেকে চিরে ফেলে। অন্যদিকে তৃতীয় কাইজুটি মার্শালের ইয়েগারের উপর আক্রমণ করে, কিন্তু মার্শালও কোনোভাবে সেটিকে শেষ করে দেয়। আর মারা যাওয়ার সময় সেই কাইজুটি ফাটলের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে। এর ফলে ফাটলের অন্য পাশে একটি সংকেত পৌঁছে যায়, আর পরের মুহূর্তেই পোর্টাল থেকে একের পর এক কাইজু বেরিয়ে আসতে শুরু করে। এটা দেখে মার্শাল বুঝতে পারে যে এখন এই কাইজুদের সঙ্গে লড়াই করে জেতা খুব কঠিন হবে। তাই সে র্যালিকে বলে, তোমার ইয়েগারটি আসলে একটি চলন্ত পারমাণবিক চুল্লি। এই কথা বলেই মার্শাল তার ইয়েগারে থাকা নিউক্লিয়ার বোমাটি সক্রিয় করে দেয়। এর ফলে সমুদ্রে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং আশেপাশে থাকা সব কাইজু মারা যায়। এই বিস্ফোরণে র্যালির ইয়েগারের একটি পাও ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর তখন র্যালি বুঝতে পারে তাকে কি করতে হবে। এরপর সে একটি মৃত কাইজুকে তুলে ফাটলের দিকে এগোতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ফাটল থেকে আরও একটি কাইজু বেরিয়ে আসে। র্যালি ইয়েগারের পেছনে থাকা থ্রাস্টার সক্রিয় করে দেয় এবং কাইজুটিকে সঙ্গে নিয়ে সরাসরি ফাটলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। কাইজুর বিএনএ স্ক্যান হওয়ার কারণে পোর্টাল তাদের দুজনকেই অন্য পাশে যাওয়ার অনুমতি দেয়। নিচে যাওয়ার সময় কাইজুটি ক্রমাগত ইয়েগারের উপর আক্রমণ করতে থাকে এবং সেটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে থাকে। কিন্তু ঠিক তখনই র্যালি তার ইয়েগারের বুকে লাগানো থ্রাস্টার চালু করে দেয়। সেই শক্তির আঘাতে কাইজুর শরীর ঝাঁঝরা হয়ে যায় এবং সেটি মারা যায়। কিন্তু এখন র্যালির ইয়েগারও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, যার কারণে মাকোর স্যুটে অক্সিজেন ক্রমাগত কমে যাচ্ছিল। তাই র্যালি মাকোকে এসকেপ বোর্ডে বসিয়ে ইয়েগার থেকে বের করে দেয়। এরপর র্যালি একাই ইয়েগারটিকে পোর্টালের অন্য পাশে নিয়ে যায় এবং নিউক্লিয়ার রিয়্যাক্টর সক্রিয় করে দেয়। বোমাটি 1 মিনিটের মধ্যে বিস্ফোরিত হওয়ার কথা ছিল, তাই র্যালিও দ্রুত নিজে এসকেপ মোডে বসে ইয়েগার থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে পোর্টালটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং তার আশেপাশে থাকা কাইজুরাও মারা যায়। এখন এলিয়েনদের আমাদের পৃথিবীতে আসার পথ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, তাই ইয়েগার স্টেশনে এই জয় উদযাপন করা শুরু হয়। অন্যদিকে র্যালি এবং মাকোও নিরাপদে ফিরে আসে। পুরো সিনেমার ঘটনা প্রবাহের মধ্যে আমরা বুঝতে পারি যে এই পুরো যাত্রার সময় র্যালি এবং মাকো একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল, আর এর সঙ্গেই এই গল্পের সমাপ্তি ঘটে।